এত সুন্দর একটা মেয়ে রেখে ভাই কোনো কোনো মা কি পারে এই মেয়েটা রেখে ছেলেটা রেখে চলে দিতে? তুমি রিকোয়েস্ট করবো ভাই, যদি কোনো ভাই আর নিয়ে থাকেন আর ফেরত দেন, লাগলে আমি তাকে 5 লাখ টাকা দিচ্ছি। নাম কামরুল হাওলাদার, আমি ইটালিতে থাকি, মিলান শহরে। 2016 সালে আমি বিয়ে করি, খুব অভাবের ভিতরে। বিয়ে করার প্রথম বছরেই আমার একটা ছেলে। তারপর সংসারে একটু টানাপোড়েন দেখা দেয়, এইরকম ভাবে 2-1 বছর কাটে, সংসারে একটু অভাব দেখা দেয়। তার কারণে আমি আমার ওয়াইফের অনুরোধেই যে দেশে থেকে তুমি কি করবা, সবাই তো ইউরোপে যাচ্ছে, তুমি ইউরোপে যাও। ওর অনুরোধেই আমি ইউরোপে আসলাম। 2019 সালে আসছি গ্রিজে আসার পরেই শুনি আমার ওয়াইফ প্রেগনেন্ট। আমাকে প্রচন্ড ভালোবাসতো জানেন, ওর 1 মিনিট ফোন না দিলে ও থাকতে পারে না। তারপরে এরকম ভাবে আমি ইটালি চলে আসি। ইটালি আসার পরে আমি মাসে প্রায় 4-5 লাখ টাকা আমি প্রত্যেক মাসে মান্থলি ইনকাম করি। খরচাটাও বেড়ে গেল। তারপর আমি 2 বছরের মধ্যে ও আমার চাইছে যে আমাকে একটা বাড়ি করে দাও। আমি ওর আলিশান বাড়ি করে দিয়েছি। 1,07,00,000 টাকা খরচা করে আমার ওয়াইফকে আমি একটা বাড়ি করে দিয়েছি। না, আলাদা আলাদা বাড়ি করেছেন এলাকাতে? জি, এলাকাতে আলাদা বাড়ি করে দিয়েছে আমার ওয়াইফকে। কেউ একজন আমার ওয়াইফকে হয়তো বা ফেসবুক খুলে দিছে, ও ফেসবুক কিছু চালাইতে পারতো না। তারপর ওকে ফেসবুক খুলে দিছে। তো ফেসবুক থেকে অনেক সময় শুনি আমার বাবা মা আমাকে বলতো ও হয়তো কারোর সাথে কথা বলে, কারোর সাথে কোথাও ঘুরতে যায়, এরকম টুকটাক চলতেই থাকে, এরকম চলতেই থাকে। তারপরে রেষারেষি, তারপর আমি প্রতি মাসে 25,000 টাকা খরচা দিতাম। তারপরে এনআই বেনায় আরো 25-30,000 টাকা নিত। মান্থলি আমার 50,000 টাকা ওরে আমি খরচা দিতাম। তো কিছুদিন আগে প্রচন্ড আমার সাথে ঝগড়া করে। আমার দীর্ঘ আজকে 6 মাস যাবত আমার সাথে ও রাত্রে কথা বলে না, ফোনে কথা বলে না। জানি না কি করে। দিনের বেলা যখন একটু সময় পায় হয়তো একটু কথা বলে আর স্যাঁতস্যাঁত করে। একটা রাগে আমার ফোন কাটতে দেয়, ফোন কাটতে দিয়ে আমার ব্লক করে দেয়, ম্যাক্সিমাম সময় ব্লক করে দিত। তারপরে আমি একটু টের পাইতে থাকি যে হয়তো বা ও কারোর সাথে আসক্ত হয়েছে, কিন্তু কখনো স্বীকার করে নাই যে আমি আমার মোবাইলে অন্য কোনো সিম চালাই বা আমি মোবাইলে ফেসবুক চালাই, কখনো বলে নাই। কিছুদিন আগে এই মাসের 17 তারিখে বাড়ির থেকে আমাকে একটা এসএমএস দিল। এসএমএস দিয়ে বলছে যে আমি চলে গেছি, আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমার বাচ্চা 2টাকে মানুষ করো, আমি আর দ্বিতীয়বার কখনো ফেরত আসবো না, আমার খুঁজেও পাবে না, খুঁজলো আমি আর ফেরত আসবো না। এই কথা বলে উনি চলে গেছে। তো এই কদিনের ভিতরে আমার ওয়াইফের কোনো খোঁজ খবর এখন তারই কোনো পাই নাই। 11 বছরের সংসার? জি, 11 বছরের সংসার। আমার ছেলের বয়স হচ্ছে 9 বছর আর আমার মেয়েটার বয়স হচ্ছে আজকে 6 বছরে চলে। আমার ওয়াইফকে আমি প্রচন্ড ভালোবাসতাম, প্রচন্ড ভালোবাসি। থানায় একটা মিসিং ডায়েরি দিছি, আমি ডিউটি করি নাই, মিসিং ডায়েরি দিছি। তারপরে তারা কোনো হদিস পায় নাই। তারা বলছে যে আমরাও খুঁজে পাচ্ছি না, এখন কি করা যায়। আমি অনেক চেষ্টা করার পরও আমার ওয়াইফকে খুঁজে পাচ্ছি না। আমার ওয়াইফকে ফিরে চাই। আমার ওয়াইফ একদম সুইটি আক্তার। সে আপনার সাথে বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরও সে স্বইচ্ছায় চলে গেছে, যেহেতু আপনাকে এসএমএস দিয়েছে স্বইচ্ছায় চলে গেছে। কিন্তু স্বইচ্ছায় চলে গেছে আমার কাছ থেকে। কিন্তু আমি আমারে একবারও বুঝতে দেয় নাই যে ও আমার কাছ থেকে চলে যাবে, আর আমি কখনো বুঝতে পারি নাই। কিন্তু আপনি বলছিলেন যে সে বিভিন্ন জায়গায় কথা বলে বা এরকম। হ্যাঁ, এটা আমি জানতাম, কিন্তু আমি মনে করছি যে আসলে যাক, সমস্যা নাই, আমি তো দীর্ঘ অনেকদিন বাইরে, এই নিয়ে যদি বউয়ের সাথে আমি জঞ্জাল করি তাহলে হয়তো বা ভালো হবে না, ঝামেলা আরো বাড়বে। এই জন্য আমি এই ব্যাপার নিয়ে কোনো করি নাই। কিন্তু আমার মা বাবা অনেক সময় আমাকে বলতো তোর বউ কারোর সাথে মনে হয় কথা বলে, কিন্তু আমি বুঝতাম, কিন্তু হয়তো এতটা আকর্ষণে আমি হই নাই, মানে এতটা রিলেট করি নাই ওর সাথে যে ও মানে ঝামেলা জড়ে চলে যাবে। কিন্তু আমি চাইছি সবসময় যে আমার ওয়াইফ আমার কাছে থাকুক, আমার কাছে থাকুক। ও যত টাকা চায় আমি দেবো। ও যদি ফেরত আসে আমি মাত্র 1 লাখ টাকা করে খরচা দেবো। ও যদি ঢাকা শহরে থাকতে দেয় আমি ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া করে দিব। আমার 5টা দুজন মুখে নিস্তা দেয় ওর ওয়াইফ যদি আমার কাছে ফেরত আসে, আমার ওয়াইফ যদি আমার 5টা দুজন মুখে নিস্তা দেয়। জানেন, যেদিন চলে যাবে আমার মা আমারে বললো, ওদিনকে আমার মেয়ে নাকি প্রচন্ড চিল্লে গেছিল, কান্না করতেছিল প্রচন্ড। ও হয়তো বুঝতে পারছে যে আমার আম্মু হয়তো চলে যাবে আর আসবে না। হ্যাঁ, আপনারাই বলুন, একটা মা কি করে পারে একটা 2টা বাচ্চা ছেড়ে চলে যেতে এভাবে? একটা মা কিভাবে সম্ভব এরকম 2টা সুন্দর সুন্দর বাচ্চা ছেড়ে আরেকজনের হাত ধরে চলে যাবে? আমি আজও জানি না যারা অন্যজনের হাতে গেছে কিনা, কিন্তু আমরা অনুভব করতে পারতেছি যে সে আরেকজনের সাথে চলে গেছে। যেহেতু সে মেসেজ পাঠিয়েছেন, আপনি কি আপনার শ্বশুর বাড়িতে যোগাযোগ করেছেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে যোগাযোগ করেছি, তারাও তাকে খুঁজতেছে, তারাও তাকে পায় না। তাকে অনেক করা হইতেছে যে আসলে কোথায় গেল, কি গেল জানি না। আমরা সচরাচর এরকম ছবি আমরা প্রচার করি না, কিন্তু আমরা চাই কামরুল তার স্ত্রীকে খুঁজে পাক বা সন্ধান পাক কোথায় আছে এবং আসল ঘটনাটা জানতে পারুক। অবশ্যই যদি আমার কাছে ফেরত আসে, আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমি ওর মাথায় করে রাখবো, কোনোদিন আর খোটা দিব না, কোনোদিন আর কষ্ট দিব না। তারপরে আমি চাই
আমার কাছে ফিরে আসুক। বাচ্চা দুটোর মুখের দিকে থাকে আমি চাই না যে বাচ্চা দুটো এতিম হয়ে যাক। আমি চাই যে বাবা আমার কাছে থাকুক। আপনারা সবাই জানেন মা ছাড়া বাপ ছাড়া একটা বাচ্চা অসহায়ের মতো বড় হয়, অসহায়ের মতো বড় হয়। আমি চাই না যে ওরা অসহায়ের মতো বড় হোক। আমার মা যেরকম আছে আমি কখনো কোনোদিন চিল্লাফালা করি নাই। হয়তোবা অনেক সময় অনেক ভুলের কারণে মাথায় সবসময় কাজ করি, অনেক সময় মেজাজ গরম থাকে, অনেক সময় উল্টাপাল্টা রেশারেশি করছি। আমি যদি একবারে বুঝতে পারতাম যে আমার ওয়াইফ আমাকে মেনে চলে যাবে, তাহলে আমি জীবনে কোনোদিন ওর সাথে চিল্লাপাল্লা করতাম না। আমি রিকোয়েস্ট করবো ভাই, যদি কোনো ভাই আর নিয়ে থাকেন আর ফেরত দেন। আমার লাগলে আমি তাকে 5 লাখ টাকা দিচ্ছি, আমি 5 লাখ টাকা তারা দেবো, কিন্তু ওর ওয়াইফ থেকে ওকে ফেরত দেন। ওর মার কাছে ওর বাপ যেন ফিরে পায়, ওর বাচ্চা ফিরে। আমার স্ত্রী যখন বুঝলো না তাকে কতটা ভালোবাসতাম। ও যদি বুঝতে যাবে ওর জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করি। ও আমার সবসময় বলতো যে আমার সোনা দাও, আমার গহেনা দাও, আমার ইয়ে দাও, কিন্তু আমি অনেক সময় দেই নেই। তার কারণে আমি হয়তো বুঝছি কি যে একটা সময় যে জিনিস গহেনা বানাই ফেলে সেটা দিয়ে কি করবে, এই কারণে আমি ওর জন্য আলাদা একটা ডিপোজিট করি। সেটা ও জানে না। আমি ওর জন্য প্রায় 20 লাখ টাকা ডিপোজিট করেছি এই পর্যন্ত। ও যে চলে যাবে এটা আমি কোনোদিন বুঝতে পারিনি। দয়া করে যদি কেউ ওর খোঁজ জানেন অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন বা ভাইদের সাথে যোগাযোগ করবেন। ওর ওয়াইফকে অনেক ভালোবাসি জানেন। খুব আমারে যাওয়ার কিছুদিন আগে আমারে বললো কি ঘরে কোরবানি দেবো, কোরবানির একটা ফ্রিজ কিনি। সে আমাকে ওর সাথে সাথেই ওর পছন্দ মতো একটা ফ্রিজ কিনে আনছে। আবার বললো কি আমি যে ঘরে থাকি ওই রুমের ভিতরে একটা কিনে দাও, একটা এসি কিনে দাও। আমি সাথে সাথেই এসি অনলাইনে অর্ডার দিছি, কিন্তু অর্ডার 3 দিন পরেই ও চলে গেল। এসি লাগানো হলো না। আমার ওয়াইফ আমাকে 3-4টা গেঞ্জি কিনে দিছে, টি শার্ট। সেই গেঞ্জিগুলো পরে দেখলে আমার বুকটা ফাইটে যায়। আবার তারপরেও আমার মেয়েটা যে রুমে থাকতো ওই রুমের খাটটা ধইরা এমনি উন্নতি আছে, সবসময় সাথে তেমন খাওয়া দাওয়া করে না। কিছুদিন পরে কই আম্মু হয় না কেন, আম্মু কোথায় গেছে, আম্মু হয় না কেন, আম্মু কোথায় গেছে। কিন্তু একজন আম্মুর পেশা করে। আমার ছেলেটা একটু বড়, একটু কম কয়, কিন্তু মাঝে মাঝে বলে আমার মায়েরে আম্মু এইবার দিয়ে আম্মু গেলে দিয়ে চলে আসতো। মাঝে মাঝে আবার রাগ করে চলে যেত বাপের বাড়িতে, আবার ফেরত আসতো। কিন্তু এইবার আবার শুধু লং টাইম হয়ে গেছে তো এই জন্য আমার ছেলে জিজ্ঞাসা করে যে বাবু আসে না কেন, দাদিকে বলে দাদু আমার আম্মু আসে না কেন, আম্মু কোথায় গেল। যার মা মরে যায় সেই ব্যাপার হচ্ছে আলাদা। আজকে তো আমার ওয়াইফ এত সুন্দর সুন্দর দুটো বাচ্চা রেখে কেন গেল, কিসের অভাবে গেল। ও যাওয়ার আগে জানে না 2 মাস আমার ছেলের স্কুলে নিয়ে যায় না। এর কারণ বুঝতেছি না। 2 মাস যাবত স্কুলে নিয়ে যায় না। স্কুল থেকে আমার ছেলেটাকে টিসি দিয়ে দিছে, স্কুলে না যাওয়ার কারণে স্কুল থেকে টিসি দিয়ে দিছে। আর প্রতিদিন সকালবেলা স্কুলে যাইতো, আর ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল 11টা, 10টা 11টা। আমার ঘরে কাজের লোক রাখা। আমি ওর জন্য এমন কিছু নাই যে না করছি, আর আমি জিনিস করে না ওরকম দেই নাই। কিন্তু আমি মান্থলি আমি যেই টাকা দিছি আমার মনে হয় না কোনো ছেলে ইনকাম করে আর দিতে পারবে। আমি জানি না কার সাথে গেছে, সে কয় টাকা ইনকাম করে, হয়তো আমার ছেলে সুদর্শন, আমার ছেলে দেখতে ভালো। কিন্তু আমি বলবো আমার যে বুকটা, আমার জানটাই চলে গেছে। আমার জীবনে শুধু আমি আছি, আর কিচ্ছু নাই। আপনি জানেন না আজকে 12টা দিন আর আধা ঘন্টা আমি ঘুমাই নেই। যেমন না খাওয়া দাওয়া আছে না কিছু, আমি শুধু ঘরে ফিরে চাই। তুই দেখি না তোর কাছে ভিক্ষে চাই, তুই ফিরা, আমার বুকটা খালি হয়ে গেছে, তুই ফিরা। জানেন আমার দুঃখটা একটাই, যেরকম একটা সময় গেল, যে সময় গেল না, যে সময় আমার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, সেই সময় আমার কাছ থেকে গেল না। কিন্তু এখন আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু এখন চলে গেল। আমার জন্য আমি এমন কিছু নাই যে না করছি।
চাইছে আমার একটা আলিশান বাড়ি করে দেওয়া, আমি সেটাও করেছিলাম। আমি অন্য কোনো মেয়ের দিক ফিরেও তাকাই না আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফের আমি প্রচন্ড ভালোবাসি। আমি চাই যে আমার ওয়াইফ ফিরে আসুক, আবার নতুন করে জীবন সংসার করুক, বাচ্চাদের কাছে থাকুক, বাচ্চাদেরকে পড়াক। ও যা চায় আমার তাই দেবো। ও যদি বলে যে আমার কাছে থাকতে চাই না, আলাদা থাকতে চাই, তারপরে বাচ্চাদের কাছে নিয়ে রাখবো, আমি মার্চ মাসে টাকা পাঠাই দেবো। হয়তো আমি ভাববো যে আমার ভালোবাসা আমার বুকের ভিতরেই থাক। জোর করে তো আর সংসার করা যায় না কারোর সাথে। এত সুন্দর একটা মেয়ে রেখে ভাই কোনো মা কি পারে এই মেয়েটা রেখে, ছেলেটা রেখে চলে যেতে? আমার এই বাচ্চারা দেখলে আমার বুকটা বাইটে যায়। আমি বিদেশে আছি, আজকে আমার মেয়েটা মা ছাড়া, বাপ ছাড়া, বাপ থাকতো নাই, বাপ বিদেশে। ফুটফুটে দুইটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। আসলে এরকম বাচ্চাকে রেখে কোন সুখের আশায় আপনি চলে গেছেন, কার সাথে গেছেন বা কোন অবস্থায় আছেন আমরা আসলে এখনো জানি না। আমরা আসলে আপনার খোঁজ পেতে চাই। যারা দর্শক আছেন, যারা এই প্রোগ্রামটা দেখবেন, তাদেরকে অনুরোধ করব, আমরা কামরুলের স্ত্রীর ছবি আমরা দিয়ে দিচ্ছি। আপনারা তার যদি কোনো ঠিকানা জেনে থাকেন আমাদেরকে জানাবেন। আমরা কামরুলকে সবাই মিলে সাহায্য করব তার স্ত্রীকে খুঁজে পেতে। কামরুলকে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এই প্রবাসী ভাইদেরকে আমি অনেক অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ আপনাদের মতো প্রবাসী মানুষদের জন্য আমাদের দেশের এই অর্থনীতির চাকা সচল থাকে। আপনার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার বাচ্চাদের কাছে যেন আমার মাটা ফেরত আসে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। কামরুল, আপনি ভালো থাকবেন, নিজেকে সামলাবেন। কামরুলের আশেপাশে যারা বন্ধু রয়েছেন তারাও কামরুলের প্রতি খেয়াল রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।